ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা এবং সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে কিন্তু চেক আউট করে নেবেন। শুরু করা যাক। তো টেট কি বৈধ না অবৈধ, এই নিয়ে কিন্তু হাইকোর্টে প্রশ্ন উঠছে এবং সেক্ষেত্রে পরবর্তী যে মামলা সেটা আমরা জানি যে একদম জুনের শেষের দিকে আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যাপার সেদিন উঠে আসবে। এবং তার সাথে যে ব্যাপারটা খুব হাইলাইটেড এখন সেটা হচ্ছে ডিজিটাইজ কপি এবং তার সাথে স্ক্যান কপি। তো আপনারা অনেকেই অবগত আছেন যে টেট 2014 উপর ভিত্তি করে প্রশ্নগুলো মামলা এবং সেখান থেকে 6 নম্বর দিয়ে অনেকেই পাস করেছেন। সেই 6 নম্বর পেয়ে পাস করার পর তারা চাকরিও পেয়েছেন, 738, 478 এরকম ব্যাপারগুলো আপনারা দেখেছেন। এবং যখন এই অর্ডারগুলো দেওয়া হয় চাকরির বা 6 নম্বর দেওয়ার, তখন তো ডিজিটাল ডাটার উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। তার মানে কোথাও না কোথাও ইনডাইরেক্টলিভাবে বা ডিরেক্টলিভাবে সেটা একটা মান্যতা পেয়ে যাচ্ছে ডিজিটাইজ কপি। এখন প্রশ্ন হচ্ছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ব্যাপারটা আবার স্ক্যান কপির একটা ব্যাপার উঠে আসছে, অর্থাৎ সেক্ষেত্রে কোথাও না কোথাও স্ক্যান কপি আছে বলে এক্ষেত্রে আদালতের যেটা পর্যবেক্ষণ, অর্থাৎ উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল এবং তাছাড়া কি করে উত্তরপত্রের প্রতিলিপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাহলে পুরো ব্যাপারটা কিভাবে এসেছে আমরা একটু আগে যাই। ব্যাপারটা 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় 13 লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব। এটা কিন্তু আদালতের পর্যবেক্ষণ, অর্থাৎ প্রায় 12,35,000 উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল। এবং সেক্ষেত্রে সিবিআই যেটা জানিয়েছে, এস বসু রায়ন কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল এবং সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলে আদালত মনে করছে। এবং আরেকটা ব্যাপার এখানে উঠে আসছে, 752 জন পরীক্ষার্থীদের ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং তারপর পরে পাস হিসেবে দেখানো হয়। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হতো না। সব উত্তরপত্র স্ক্যান না থাকলে 2,830 জন পরীক্ষার্থীকে বাড়তি 1 নম্বর দেওয়া সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট। এবং এক্ষেত্রে সিবিআই রিপোর্ট উঠে এসেছিল এবং সেই সিবিআই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু অনেক তথ্য উঠে এসেছিল। অর্থাৎ আপনারা জানেন যে এই মুহূর্তে যে মেন যেটা অভিযোগ টেট 2014 যে ব্যাপার সেটা নিয়ে, সেটা হচ্ছে উত্তরপত্র ওএমআর সিট পাওয়া যাচ্ছে না, যেটা আইনজীবীরা জানিয়েছেন। আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও বহু প্রশ্ন উঠেছে এবং পর্ষদের কাছে কিন্তু অনেক প্রশ্ন রাখা হয়েছে আদালতের পক্ষ থেকে, প্রায় 40টার মতো প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু পর্ষদকে দিতে হবে। এবং সেক্ষেত্রে সেই সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন এবং তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন থাকছে এসেছিল সেখানে, তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসু রায়ন কোম্পানির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং বিচারপতি মান্থা লিখিত নির্দেশে যেটা বলেছিলেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন। কেন 2017 সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল এবং কেন 2022 সালে তাকে ডিজিটাল ডেটা বলল, তারও কিন্তু উত্তর প্রয়োজন। কেনই বা টেন্ডার ছাড়াই এস বসু রায়ন কোম্পানিকে বরাদ দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাদ দেওয়া হলো। সিবিআই তদন্তে যা উঠে এসেছে তা সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে, কিন্তু আদালতের লিখিত নির্দেশে আবারও প্রশ্ন তোলা হয়েছে। যেমন এস বসু রায়ন কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের অর্থাৎ তৎকালীন পর্ষদ সভাপতির ব্যক্তিগত ইমেল পাঠিয়েছিলেন। আসল উত্তরপত্র কেন পর্ষদের সংস্থার কাছ থেকে ফেরত চাইল না, সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি। তো এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ যেটা আমরা আগেই বললাম যে কোথাও না কোথাও স্ক্যান কপি আছে বলে আদালতের বিশ্বাস এবং আদালতের পর্যবেক্ষণ যেটা, কারণ আগে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল, আপনারা জানেন যে আরটিআই করা হয়েছিল এবং সেক্ষেত্রে পেয়েছিল ওই ক্যান্ডিডেট। এবং তারপর কিন্তু এটা কিন্তু অসম্ভব ব্যাপার, কারণ অতগুলো ক্যান্ডিডেটের মধ্যে হঠাৎ করে একজনের ওইভাবে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া কীভাবে সম্ভব যদি স্ক্যান করা না থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, যখন ওএমআর স্ক্যান হয় বা যে স্ক্যানার থাকে, মেশিন থাকে, যেমন সেকনিক 2টো ভার্সনের মেশিনের কিন্তু স্ক্যান হয়েছিল এবং সেক্ষেত্রে সেই মেশিনের থেকে স্ক্যান হওয়ার সময় অনেকেই মনে করছেন যে সেখান থেকে ডেটাটা থাকবে এবং সেটা ক্লাউড স্টোরেজ অনেক সময় থাকে, মেশিনের সাথে ফেজ বা সিনক্রোনাইজ করা থাকে পুরো ব্যাপারটা। অর্থাৎ সেই ডেটাটা কিন্তু ক্লাউড স্টোরেজে যদি থাকে তাহলে সেখান থেকে রিট্রিভ করা কিন্তু সম্ভব হলেও হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে ক্লাউড স্টোরেজ মানে তো কোথাও না কোথাও একটা স্টোরেজ, সেটা হার্ড ডিস্কের ফর্মে হোক বা যাই হোক, কিন্তু হার্ড ডিস্ক যদি ডিস্ট্রয় করে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু পাওয়া অসম্ভব।
তো এখন দেখার বিষয় পর্ষদ কি করে, এবং এর মধ্যেই কিন্তু পর্ষদের অফিস থেকে অনেক হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে, এবং সেগুলো কিন্তু আছে। এবং তার সাথে 65B এভিডেন্ট অ্যাক্ট যেটা আছে, অর্থাৎ যে ইলেকট্রনিক যে এভিডেন্ট বলতে পারেন, অর্থাৎ যে সব ডেটা বলতে পারেন, এক্ষেত্রে টেট যে সার্টিফিকেট, টেট পাস সার্টিফিকেট, সেটাও একটা ডেটা বলে হয়তো মনে করা হতে পারে। এটা একটা কিন্তু রাস্তা বা পথ বলতে পারেন, অর্থাৎ এভিডেন্ট হিসাবে, অর্থাৎ প্রমাণ হিসাবে, কারণ সেখানে পুরো নম্বর দেওয়া আছে, কোন বিষয়ে কত পেয়েছে ক্যান্ডিডেট, পুরো একদম টেট পাস সার্টিফিকেট যেটা, অর্থাৎ সেক্ষেত্রে পুরো ডিটেলসটা দেওয়া আছে আর কি। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বা এভিডেন্ট হতে পারে, অর্থাৎ যে এভিডেন্ট অ্যাক্ট আছে সেই অনুসারে কিন্তু এটা হয়তো সেখানে মানে জায়গা করে নিতে পারে। এখন কিন্তু মেন যে ফোকাস সেটা কিন্তু আছে ওএমআর স্ক্যান করা হয়েছিল, কিন্তু স্ক্যান করার কপিটা কোথায়, এটা কিন্তু মেন যেটা প্রশ্ন। অর্থাৎ পর্ষদ বারবার যেটা বলছে ডিজিটাল আকারে আছে, কিন্তু আদালতের পর্যবেক্ষণ যে স্ক্যান করা না হলে এরকম হঠাৎ করে একজন ক্যান্ডিডেটকে কি করে দেওয়া হলো প্রতিলিপি বা যে জেরক্স কপি বলতে পারেন বা স্ক্যান কপি। তো এটা একটা বড় ব্যাপার। তো এখন কোথাও স্টোর আছে কিনা সেটা সময় বলবে। টেট 2014 থেকে আপনারা জানেন যে 3 দফায় নিয়োগ হয়েছে আপাতত, যেটা হচ্ছে 2017 সালে একবার, 2021 সালে এবং 2024 সালে। 2017 সালে যেটা 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2021 সালে যেটা 2020 রিক্রুটমেন্ট প্রসেস, এবং 2024 সালে যেটা সেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস। তো আবার আগামী দিনে টেট 2014 উপর ভিত্তি করে শুধু না, টেট 2014, টেট 2017 এবং টেট 2022, টেট 2023ও হতে পারে যদি পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ বা নোটিফিকেশন বেরোয়। ইতিমধ্যে আপনারা জানেন যে পর্ষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, টেট 2023-এর যে অ্যান্সার কি সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। বিভিন্ন যে সেট ওয়াইজ আছে, অর্থাৎ বিভিন্ন যার যেটা সেট ছিল সেই সেট ওয়াইজ কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে। এবং কারো যদি কোনো অভিযোগ থাকে সেটাও কিন্তু একটা টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই টাইম লাইনের মধ্যে প্রতিটি কোশ্চেনের সাপেক্ষে 500 টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে, এবং তারপর সেটাকে তার নিরিখে কিন্তু বিচার হবে, এবং এক্সপার্ট বা সাবজেক্ট এক্সপার্ট সেটা দেখবেন। তারপর আবার রিভাইজড অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার একটা ব্যাপার চলে আসছে, এবং তারপরেই রেজাল্ট বেরোবে। এখন পরবর্তী ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে যে নোটিফিকেশন বেরোবে সেটা কিন্তু টেট 2023-এর যদি রেজাল্ট বেরিয়ে যায় তার আগে, তাহলে কিন্তু টেট 2023টা কিন্তু ইনক্লুড হয়ে যাবে। 2014, 2017, 2022 এবং 2023 এগুলো কিন্তু চারটা মিলেই কিন্তু হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে টেট পাস করা মানেই কিন্তু চাকরি নয়, যেমন সেরকম টেট পাস করা থাকলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। তো তাহলে এসএসসির কেসটার সাথে প্রাইমারি কেসের তফাৎটা কি? এসএসসির কেসটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, এবং প্রাইমারি কেসটা এখান থেকে একটা ব্যাপার দেখলে কিন্তু বোঝা যাবে। কারণ এসএসসির ক্ষেত্রে ওএমআর যে ব্যাপারটা চলছে, ব্ল্যাঙ্ক ওএমআর, ওই ব্যাপারটা কিন্তু আলাদা। কারণ ওএমআর এর যে ব্যাপার সেটা কিন্তু মূল সেখানে ওএমআরটাই। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে টেটের জন্য আপনারা জানেন যে 100% ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ আপনি যদি 150 পান বা 150 পান তাহলে আপনি 5 পাবেন, 90 পেলে আপনি 3 পাবেন, বা এমনি ধরনের ব্যাপারটা আর কি। অর্থাৎ অনেকগুলো যোগ্যতার মধ্যে এটা একটা কোয়ালিফাইং মার্কস। অর্থাৎ বাকি যে মাপকাঠিগুলো সেগুলো কিন্তু এর মধ্যে আছে, একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ব্যাপার, তার মধ্যে একটা 5 নম্বর বরাদ্দ থাকে টেটের জন্য। আর ওখানের ক্ষেত্রে ওটা একটা বড় ব্যাপার এসএসসির ক্ষেত্রে আর কি। তো দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না। এসএসসি কেসের আপডেটগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শেয়ার করছি, এবং পরবর্তী যে আপডেটটা আসবে শেয়ার করবো। এবং প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।